সম্মানিত দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি কামরুজ্জামান কামরুল। আমাদের আজকের বিষয়বস্তু প্রধানমন্ত্রীর চীন সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম সফর। যদিও মালয়েশিয়া হয়ে তিনি চীনে গেছেন। চীনের সঙ্গে আমাদের বড় ধরনের বাণিজ্য সম্পর্ক রয়েছে, সাথে সাথে বাণিজ্যের ঘাটতিও বিশাল। আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগের অভাব রয়েছে। চীন এক্ষেত্রে বিনিয়োগ করতে পারে, যৌথ মালিকানায় ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। চীন যেহেতু এখন অধিক লাভজনক রপ্তানিমুখী শিল্প কারখানায় স্থাপনের দিকে আগ্রহী হয়েছে, সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস শিল্পে চীন আমাদের সহযোগী হতে পারে। বাণিজ্য ঘাটতি মেটাতে নিবিড় বন্ধুত্বের কারণে বিষয়গুলি কতটুকু প্রভাব বিস্তার করতে পারে এবারে চীন সফরে, এই বিষয়ে আমরা কথা বলবো আজকে। এদিকে পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজে চীনের বিনিয়োগ নিয়ে কথাবার্তা চলছে, চীনের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা চলছে। চীনের সাথে বেশি দহরম মহরম হলে সেটাকে আমেরিকা কি চোখে দেখবে? কারণ আমেরিকা এবং চীন কিছু কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাদের ভিতরে। তো এদিকে চীন, আমেরিকা, ভারত তিনটি সুপার পাওয়ার। এই তিন সুপার পাওয়ারকে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স করবে, এইটা একটা বড় ব্যাপার। তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ খালেদকে। জনাব মোহাম্মদ খালেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন খালেদ ভাই? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। জি খালেদ ভাই, আমরা আলোচনায় যাই। সেটা হলো যে ভারতের সাথে অনেক দিন ধরে বাংলাদেশের সম্পর্ক শীতল যাচ্ছে। সীমান্ত এলাকায় উত্তেজনা, পুশিন করার চেষ্টা, ভারতীয় মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য, বাংলাদেশ বিরোধী কথাবার্তা, বাংলাদেশের একটি মহল থেকেও ভারত বিরোধী প্রচারণা। ঠিক এই সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি বার্তা দেয়? বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি বাংলাদেশ একদিকে ঝুঁকে পড়লো? এটা কি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো বার্তা দিচ্ছে? এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। বাংলাদেশ একটা খুব সংবেদনশীল এবং সম্ভাবনাময় এলাকায় অবস্থান করছে। আমরা বঙ্গোপসাগরের সংযোগস্থল, আজকে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে আমাদের সংযোগস্থল, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে একেবারে দূর প্রাচ্য এবং বলতে গেলে দক্ষিণ এশিয়ার সাথে আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমাদের তিন দিক থেকেই ভারতের সাথে আমরা সীমান্ত, শুধু একটা সামান্য জায়গা বা মায়ানমারের সাথে আমরা আছি। ভৌগোলিক অবস্থান খুবই সংবেদনশীল অবস্থায় আমরা আছি। আবার অপার সম্ভাবনা আমাদের আছে। আমাদের জনশক্তি, জনসম্পদ, 18 কোটি মানুষের মধ্যে প্রায় অধিকাংশ, প্রায় 40% মতো আমাদের বয়স 30-এর নিচে। একটা সম্ভাবনাময় দেশ, জাতি হিসাবে আমাদের গড়ে ওঠার সুযোগ আছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের বিশেষ করে প্রতিরক্ষা নীতি, আমাদের এই দুইটা বিষয়ের উপর আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। কিন্তু আমরা যতটুকু দেখছি
আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য আমরা স্থির করতে পারি নাই। আমরা এটা একেবারে বলতে গেলে আমরা অনেকটা পরিকল্পনাহীন ভাবে অগ্রসর হচ্ছি। ভারত এবং চীনের মতো দুটি বৃহৎ দেশ, বিরাট উৎপাদন শক্তি, উন্নয়নশীল অর্থনীতি। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং 2030 সালের মধ্যে তারা তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার অনেকটা এগিয়ে গেছে সেই লক্ষ্যে। এবং সামরিক শক্তি হিসাবে তারা পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি, চীন তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি, শক্তিশালী সামরিক। এই অবস্থায় আমরা এই দুই বৃহৎ উৎপাদনশীল শক্তির মধ্যখানে আমরা পড়ে আছি। সেটা আমাদের জন্য যেমন সমস্যা, তেমনি আবার সম্ভাবনার দিকও আছে। ভারত এবং চীন, তাদের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক সমস্যা আছে, সীমান্ত সমস্যা আছে। এশিয়া অঞ্চলে নেতৃত্বের প্রশ্নে তাদের মধ্যে প্রতিযোগিতা আছে, অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা আছে, আবার বিলিয়ন বিলিয়ন ডলারের তাদের মধ্যে ব্যবসা আছে। রাশিয়া, চীন, ভারত, আপনার ব্রাজিল, সাউথ আফ্রিকা সহ তারা যে ব্রিক্স গঠন করেছে, সেখানে তাদের একটা শক্তিশালী যোগাযোগ আছে, সংযোগ আছে। একইভাবে আবার কোয়াড, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারতের যে কোয়াড একটা সংস্থা, সেটাতেও ভারতের উপস্থিতি আছে। সে সব মিলিয়ে পরিস্থিতি সংকট আছে, আমাদের সম্ভাবনা আছে এবং জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে। এই পরিস্থিতিতে পররাষ্ট্রনীতি আমার মনে হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বৈরিতা আছে, কিন্তু তাদের অর্থনৈতিক নির্ভরশীলতা আছে। চীনের বাজার আছে আমেরিকায়, আবার আপনার এই যে সেমিকন্ডাক্টর যেগুলো আছে, যেগুলা চীনের যে আপনার অতি গুরুত্বপূর্ণ যে মিনারেল যেগুলা, সেগুলার উপর আমেরিকা নির্ভরশীল। একটা জটিল এবং বহুমুখী সম্পর্ক এবং সম্ভাবনা। এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি কি হবে, সেটা আমার কাছে মনে হচ্ছে এখনো আমরা পরিষ্কার অবস্থানে দাঁড়াতে পারি নাই। আমাদের আরেকটা দুর্বলতা হচ্ছে আমাদের, সেটা হলো আমরা একটা পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। আমাদের সরকার পরিবর্তনের যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, সেটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের নির্বাচন ব্যবস্থা এখনো সত্যিকার অর্থে আমরা গড়ে তুলতে পারি নাই, শক্ত ভিত্তির উপর গড়ে তুলতে পারি নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক কিছু চিন্তার বিষয় আছে। প্রতিরক্ষার ক্ষেত্রে ধরেন ভারসাম্য বজায় রাখা ভারত এবং চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে আরেকটা এই সরকারের একটা প্রবণতা দেখছি আমি, তারা একটা আপদ দেখে নিয়ে আসছে, অপ্রয়োজনীয় আপদ, যে পাকিস্তানের সাথে সম্পর্ক। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার আমাদের তেমন কোনো প্রয়োজনই নেই। পাকিস্তান নিজে একটা দেউলিয়া রাষ্ট্র, তাদের ধরতে গেলে তাদের আন্তর্জাতিকভাবে তাদের তেমন কোনো ভূমিকা নেই, অর্থনৈতিকভাবে তো দেউলিয়া হয়ে গেছে। সে পাকিস্তানকে এখানে ডেকে এনে অপ্রয়োজনীয়ভাবে পাকিস্তানের সাথে দহরম মহরম করা, যেটা ভারতের সাথে আমাদের অটোমেটিক্যালি একটা বৈরিতার সৃষ্টি করে। ভারতের সাথে বৈরিতা করে খালেদ ভাই এখানে বলি, পাকিস্তানের সঙ্গে তো আসলে বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্যিক কোনো চুক্তি বা এগ্রিমেন্ট সেইভাবে করে নাই, কোনো বাণিজ্যিক সম্পর্ক সেইভাবে হয় নাই। কিছু গানের শিল্পী এনেছে, গান বাজনা হয়েছে, এই পর্যন্তই তো, নাকি আপনার কাছে আরো কোনো পর্যবেক্ষণ আছে? আবার বলেন, আপনার কথাটা স্পষ্ট করে আমি বুঝতে পারছি না। বলছি যে পাকিস্তানের সঙ্গে তো কোনো বাণিজ্যিক চুক্তিও করে নাই এই সরকার, আপনার কোনো এগ্রিমেন্ট করে নাই, পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক নতুন ভাবে তৈরিও করে নাই। পাকিস্তান থেকে কিছু শিল্পী এনেছে ইতিপূর্বে গান বাজনা করবার জন্য, নাচ গান করবার জন্য, এই পর্যন্তই তো। বলছি যে এই বিষয়ে আপনার কাছে কোনো পর্যবেক্ষণ আছে কিনা?
না, আমাদের পাকিস্তানের সাথে আমাদের তেমন কিছু বড় কোনো সম্পর্ক না রাখলে তেমন কিছু আসে যায় না। পাকিস্তানের সাথে আমাদের বড় আকারের তেমন কোনো ব্যবসাও নেই। আর পাকিস্তানের সাথে অমীমাংসিত বিষয় আমাদের রয়ে গেছে। পাকিস্তান যে আমাদের গণহত্যা করেছে, একটা গণহত্যাকারী দেশ, তার সাথে আমাদের বন্ধুত্বের কি বা প্রয়োজন আছে? আর পাকিস্তানের সাথে সম্পর্ক করা মানে অটোমেটিক্যালি আমার ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হওয়া, একটা সন্দেহ সৃষ্টি হওয়া। আমরা পাকিস্তানকে চীনের অর্থনৈতিক সহযোগিতা আমাদের প্রয়োজন, খুবই প্রয়োজন। চীনের অর্থনৈতিক সহযোগিতাটা প্রয়োজন আছে। আবার ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা প্রয়োজন আছে। চীনের সাথে এমন সম্পর্ক আমরা করতে পারবো না যেটা দ্বারা ভারত আমাদেরকে অবিশ্বাস করে। আবার ভারতের সাথে এমন সম্পর্ক আমরা করব না, এমন ওয়াদা আমরা করবো না যাতে চীনের অর্থনৈতিক সহযোগিতাটা আমার বন্ধ হয়ে যায়। কাজে একটা ভারসাম্যপূর্ণ নীতি আমাদের অবলম্বন করতে হবে। এর মধ্যে আবার ইউনূস সাহেব তার নির্বাচনের মাত্র 3 দিন আগে এমন একটা চুক্তি করে বসে আছেন আমেরিকার সাথে, যেটা আমাদেরকে বিরাট বেকায়দায় ফেলে দিছে। আজকে চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমেরিকা একটা প্রধান বাধা। শুধু চীন না, আরো অন্যান্য রাষ্ট্রের সাথেও আমাদের সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বা অন্যান্য আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের আজকে আমেরিকার পারমিশনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আপনার চুক্তির শর্ত অনুযায়ী। সেই বিষয়গুলো একটা এই সরকারকে একটা বেকায়দায় ফেলে দিয়ে গেছে ইউনূস সাহেব। এখানে খালেদ ভাই একটু ইন্টারাপ্ট করি আমি। সেটা হলো যে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। একটা ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশটা স্বাধীন হয়েছে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে পৃথিবীতে। একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কার সাথে সম্পর্ক রাখবো আর কার সাথে রাখবো না, সেটা নিতান্তই আমাদের ব্যাপার। সেক্ষেত্রে আমরা চীনের সাথে সম্পর্ক করলে আমেরিকা কেন রাগ করবে, আর পাকিস্তানের সঙ্গে উঠা বসা করলে ভারত কেন গোসা করবে? এটা কেন হবে? এটা কি হওয়া উচিত না? সেটা আপনার কথা ঠিক আছে, থিওরিটিক্যালি ঠিক আছে। পৃথিবীর সব দেশে স্বাধীন, ভুটানও স্বাধীন, জাপানও স্বাধীন, রাশিয়াও স্বাধীন, বাংলাদেশও স্বাধীন, চীনও স্বাধীন, আপনার ভারতও স্বাধীন, ব্রিটিশ ফ্রান্স এরাও স্বাধীন, সব দেশে স্বাধীন। কিন্তু স্বাধীন হওয়ার মধ্যেও আমাদের নির্ভরশীলতা থাকতে হয়। ক্ষুদ্র দেশগুলা, তারপর যারা অর্থনৈতিকভাবে দুর্বল, সেই দেশগুলা সত্যিকার অর্থ তো বৃহৎ শক্তি যারা আছে, তাদের সাথে সম্পর্ক বজায় না, বন্ধুত্ব বজায় না রাখে বা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক সময় তাদেরকে নির্ভর করতে হয়। এটা কোনো উপায় নেই আপনার। এগুলা এই সম্পর্ক রেখে আমাদেরকে স্বাধীন বলতে হবে। আজকে ধরেন পৃথিবীর অনেক উন্নত দেশ, জাপানের মতো দেশে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আছে, জার্মানির মতো দেশে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আছে। এরকম পৃথিবীর অনেক দেশে, দক্ষিণ কোরিয়াতে আমেরিকান সেনাবাহিনীর উপস্থিতি আছে, সিঙ্গাপুরে আছে। আপনি কি বলবেন এই দেশগুলো কিছু পরাধীন দেশ বলবেন? এটা মোটেই পরাধীন দেশ নয়। কিন্তু সেক্ষেত্রে তাদের একটা ভারসাম্য আছে, তাদের একটা পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। আমাদের সেটা নেই। আমরা কি করব বুঝে উঠতে পারতেছি না। আমাদের সরকারের আচরণে মনে হচ্ছে আমরা কি করব বুঝে উঠতে পারছি না, অথবা এমন কোন ওয়াদা আমরা দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায়, সেই ওয়াদাগুলা রক্ষা করতে আমরা হিমশিম খাচ্ছি, কোনো কিছুই আমরা করতে পারছি না। এক বন্ধুর মন রক্ষা করতে গেলে আরেক বন্ধুর মন খারাপ হয়ে যাচ্ছে, এক বন্ধুর সাথে ব্যবসা বেশি করতে গেলে আরেক বন্ধু সেখানে বাধা দিচ্ছে। এই যে ত্রিমুখী সম্পর্ক, চতুর্মুখী সম্পর্ক, এটার মধ্যে পড়ে আমরা সঠিক ভূমিকাটা আমরা রাখতে পারছি না, এটা আমার মনে হচ্ছে আর কি। সম্পর্কের একটা জটিলতা তৈরি হয়েছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আপনার ভাষ্য অনুযায়ী। তো এটা তো নতুন সরকার, মাত্র 4 মাস হলো। তো আপনার কি মনে হয় না যে এই সমস্যাগুলো কাটিয়ে উঠে দেশটাকে সঠিক পথে পরিচালনা করবে এই সরকার? না, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হলে আভ্যন্তরীণ ভাবে কিছু বিষয় ফয়সলা করতে হবে। আমাদের জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। আমাদের জাতীয় ঐক্যমত্য নাই, আমরা জাতি হিসেবে আমরা বিভক্ত জাতি। একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে দুইটা রাষ্ট্র চিন্তা, আমাদের দুইটা রাষ্ট্র চিন্তা এখানে সক্রিয়। কাজে শার্পলি ডিভাইডেড, একেবারে ফান্ডামেন্টালি আমাদের চিন্তাগত দিক থেকে আমরা ডিভাইডেড একটা জাতি। ধরেন আজকে বিএনপি জামাত এরা ক্ষমতায় আছে, এরা পাকিস্তানের সাথে যেভাবে অপ্রয়োজনীয়ভাবে দহরম মহরম করতেছে, এটা কিন্তু ভালো সিগন্যাল দিচ্ছে না, ইন্টারন্যাশনালি ভালো সিগন্যাল দিচ্ছে না। এই সিগন্যাল, এই দহরম মহরমটা আমাদের জন্য একটা অনিশ্চয়তা ডেকে নিয়ে আসছে বলে আমার মনে হচ্ছে।
সীমান্ত হত্যা থেকে শুরু করে আপনি যেগুলো বললেন, বা আরো উত্তেজনা, বিভিন্ন ধরনের উত্তেজনা, এগুলো তো নিরসন হবে না। এগুলো সবসময় জীবন্ত থাকবে এবং এগুলো ফেস করা খুব কঠিন হয়ে যাবে ভবিষ্যতে, দিন দিন এগুলা কঠিন হয়ে যাবে। আমার কথা হলো, আমাদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র ক্ষেত্রে স্বাধীনতার মূল চেতনা যেটা, যে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমি আগেই বলেছি আপনাকে, মুজিবকে যে জাতীয় নেতা হিসেবে, জাতীয় স্বাধীনতা স্থপতি হিসেবে মেনে নিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের যে চেতনা, এই আলোকে আমাদের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি আমাদের ঠিক করতে হবে। এই দুইটা আমরা যদি সার্বলি ঠিক করতে না পারি, আমরা যদি একেবারে সুনির্দিষ্টভাবে ঠিক করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব অনিশ্চিত আমি দেখতেছি। খুব এলোমেলো অবস্থায় আমরা আপনি আছি। আপনি 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 আপনার কথার মধ্যে বললেন যে দুইটি রাষ্ট্র চিন্তা বিদ্যমান বর্তমানে আমাদের সমাজে, গুরুত্বপূর্ণ কথা। এটাকে একটু একটু খুব সংক্ষেপে বিশ্লেষণ করবেন। এটা শার্পলি ডিভাইডেড। একটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী চিন্তা, যে পাকিস্তানের যে চিন্তা, মুসলিম জাতীয়তাবাদী চিন্তা। আর একটা হচ্ছে আপনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চিন্তা, মুক্তিযুদ্ধের চিন্তা। এই দুইটা যারা তারা যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে, তারা স্বাধীনতাকে মেনে নিচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে অন্তর থেকে মেনে নিচ্ছে না। আবার যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে, তারা ওই মুসলিম জাতীয়তাবাদী ধ্যান ধারণা, মুসলিম জাতীয়তাবাদী দর্শন, চিন্তা, আদর্শ, এটা কোনোদিন মেনে নিতে পারবে না। শার্পলি ডিভাইডেড, এটা মীমাংসা হয়ে যেতে হবে। গত নির্বাচনে একটা জিনিস, একটা নতুন জিনিস হয়েছে, সেটা হলো বিএনপি এবং জামাত ইসলাম, এই দুইটা শক্তি এক ছিল। 2001 সালে তারা একেবারে এক জায়গায় এসে গিয়েছিল, কিন্তু এই নির্বাচনে একটা 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 মোটামুটি ভাবে একটা ডিভিশন এসে গেছে, দৃষ্টিভঙ্গিগত একটা বিরাট পার্থক্য হয়ে গেছে। তো বিএনপি এককভাবে আর জামাতের সাথে ঐক্য করতে পারবে না। জামাতও একেবারে ঐক্যমত, মানে 100% ঐক্যমত্যর ভিত্তিতে বিএনপির সাথে ঐক্য করতে পারবে না। এই একটা সিগনিফিকেন্ট জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে, সেটার একটা সম্ভাবনার দিক আছে। সেটা সম্ভাবনার দিক হলো জাতীয় ঐক্যমত্যের দিকে বিএনপি এগিয়ে আসতে পারে ইচ্ছা করলে। জি খালেদ ভাই, আমরা আবার প্রধানমন্ত্রীর চীন সফরে ফিরে আসি। সেটা হলো যে চীনের সঙ্গে আমাদের তো অনেক বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা চীন থেকে অনেক কিছু আমদানি করি, কিন্তু রপ্তানি করতে পারি না সেইভাবে। তো এই বাণিজ্যিক ঘাটতি কমানোর কি কি পদ্ধতি আছে বা কিভাবে কমানো যায়, এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী চীনের সঙ্গে কি দেন বা কিভাবে কি করছেন, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণটা কি? প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, সেটা নিয়ে অনেকদিন থেকে কথা হচ্ছে, তিনি চীনে আগে যাবেন না ভারতে আগে যাবেন বা অন্য জায়গায় আগে যাবেন। তিনি ভারতকে মনে হয় বার্তা দিতে চেয়েছেন যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি, এই বার্তাটা দিতে চেয়েছিলেন। অতীতের আমাদের প্রধানমন্ত্রী বা যারা সরকার গঠন করতো, তারা আগে ভারত সফর করতো, তারপর অন্যান্য দেশে গিয়েছে। সেটাকে আবার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে ভারত যাতে না নেয়, সেজন্য তিনি বুদ্ধি করে একটু মালয়েশিয়া গেছেন আগে, যে আমি আগে মালয়েশিয়া সফর করছি। সেখান থেকে তিনি চীনে গেছেন। চীনে একটা অর্থনৈতিক ফোরামের, বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটা ইয়ে ছিল, বার্ষিক তাদের সম্মেলন ছিল, সেখানে উপস্থিত হয়েছেন। সেটাও একটা কজ দেখানোর সুযোগ আছে সর্বত্র, যে আমরা এইভাবে এই জন্য গেছি তাদের। তো আমার মনে হয় তারা যেভাবে চীনকে নিতে চেয়েছে, চীনের সাথে সম্পর্ক করতে চেয়েছে, বা চীনের সাথে যে চীনের কাছ থেকে যে সুযোগ সুবিধা নিতে চাচ্ছে এই সরকার, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে চাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে চাচ্ছে না। ভারত তো তার নিরাপত্তা প্রশ্নে, প্রতিরক্ষার প্রশ্নে খুব আপত্তি নিয়ে আছে। বিশেষ করে তারা ওই চিকেন নেক যেটা বলতেছে, চিকেন নেকের তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা, তারপর আপনার নীলফামারীতে যে আমাদের ইয়েটারে কি বলে এই বিমানবন্দর তৈরি করা, এই বিষয়গুলো ইন্ডিয়া কোনোভাবে মেনে নিতে পারছে না। এটা তার প্রতিরক্ষার
নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত। সেখানে চীন জড়িত হোক, পাকিস্তান জড়িত হোক, এটা তারা কোনোভাবেই চাইবে না। এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় না চীনও ইন্ডিয়াকে এই প্রশ্নে বিরক্ত করতে এখন আর আগের মতো মানে ইয়ে করবে বলে মনে হচ্ছে না। কারণ চীন, রাশিয়া, তারপর এই যে ব্রিক্স, তাদের যে ব্রিক্স অর্গানাইজেশন, এখানে তার যে দায়বদ্ধতা আছে, চীন অতি উৎসাহী হয়ে আগের মতো, আগে কিছুদিন আগেও তাদের যে অতি উৎসাহ ছিল, আমার মনে হয় সেই দায়বদ্ধতা থেকে তারা মানে এটার ব্যাপারে আগের মতো ইন্টারেস্ট আর দেখাচ্ছে না। এবং ইন্ডিয়ার সাথে তাদের যে ভলিউমে ব্যবসা হয়, যে ভলিউমে তাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়, যে সেখানে যে ধরনের ইনভেস্টমেন্ট হয়, সেটা অনেক বড়। ওইটাকে তারা আনডিস্টার্ব রাখতে চায়। এবং যে দুইটা দেশ যে যুদ্ধ করবে সেই পরিস্থিতি এখন আর নাই। সেই পরিস্থিতির কারণ দুইটাই পারমাণবিক শক্তি, এবং এখানে যুদ্ধ করা মানে ধ্বংস হওয়া। 140 কোটির উপরে মানুষ দুইটা দেশেরই। এক সপ্তাহ যুদ্ধ করা মানে পুরা দেশটার মানে সমস্ত কিছু উলট পালট হয়ে যাওয়া। তারা যুদ্ধে যাবে এটা আমার মনে হয় না, বা বড় ধরনের কোনো প্রতিযোগিতায় যাবে সেটা মনে হয় না। তো সেক্ষেত্রে বাংলাদেশকে খুব প্রজ্ঞার পরিচয় দিতে হবে আর কি। বাংলাদেশকে খুব প্রজ্ঞার পরিচয় দিতে হবে এই সমস্ত বিষয়ে। ইনভাইট না করে কোনো দেশকে যে অমুককে, ভারতকে আমি চাপের মধ্যে রাখবো, ভারতকে তো চাপের রাখার আমার কোনো প্রয়োজন নাই। ভারতের সাথে বন্ধুত্ব করে আমরা অগ্রসর হয়ে যেতে পারি। চীন, পাকিস্তানকে ডেকে এনে, তুরস্ককে ডেকে এনে এখানে অস্ত্র কারখানা করে ভারতকে আমি থ্রেট দিয়ে কি করব? আমি, আমার মতো দেশ, আমরা কি করব বলেন? এগুলো তো বাস্তবতা নিয়ে বিচার করতে হবে। এগুলো ইমোশন দিয়ে তো, আবেগ দিয়ে তো হয় না, বা সেন্টিমেন্ট দিয়ে আমি ভোট পাওয়ার জন্য এগুলো করব, ভারত বিরোধী অমুক, এগুলো তো হয় না। কাজে এগুলো খুব বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন আছে, জাপানের প্রয়োজন আছে, চীনের প্রয়োজন আছে, ভারতের প্রয়োজন আছে। এদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতেই হবে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক না রাখলে, বা শত্রুতার দরকার নাই, তাকে এখানে ডেকে আনার আমাদের একেবারে কোনো প্রয়োজন নেই। এগুলো অপ্রয়োজনীয় কাজ, কোনো প্রয়োজনই নেই। সে নিজের সমস্যার সমাধান করতে পারতেছে না, এখানে আমাদের এখানে কি করবে? এমন একটা দেশ। খালেদ ভাই, এই জায়গাটা আপনি বেশ আপনি পরিষ্কার করেছেন এখানে, যে আমাদের অযথা আমরাও ভারত বা কাউকে উত্তক্ত করব না, ভারতও আমাদেরকে উত্তক্ত করবে না। আমরা সমঝোতার ভেতর দিয়ে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভেতর দিয়ে আমরা যাব। আমাদের মূলত অর্থনীতিকে আমরা গুরুত্ব দেব। আপনার আবার ভলিউম একটা আওয়াজটা ছোট হচ্ছে তো খুব। জি জি, বলেন খালেদ ভাই। না, আপনি প্রশ্নটা বলেন। প্রশ্নটা বলছি যে এবার আমরা আবার প্রসঙ্গে ফিরে যাই। সেটা হলো যে গার্মেন্টস এর ক্ষেত্রে বিশ্ববাজারে বাংলাদেশ এবং চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে চীন এখন গার্মেন্টস বাদ দিয়ে আরো ভারী শিল্প, অনেক ভারী শিল্পের দিকে মোড় নিয়েছে। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে আমাদের যেহেতু বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের বরাতে চীন আমাদেরকে গার্মেন্টস এর ক্ষেত্রে বিশ্ববাজারে সহযোগিতা করতে পারে কিনা, অর্থাৎ সহযোগী শক্তি হিসেবে চীন এবং বাংলাদেশ চলতে পারে কিনা। গার্মেন্ট নিয়ে চীনের সাথে আমাদের কোনো টাসেলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ চীন এখন কম্পোজিট ইয়েতে চলে গেছে। ওরা ওই যে শ্রম, যে লেবার কস্ট, সেখানে সেই লেবার কস্ট দিয়ে তারা আরেক দেশের যে অর্ডারই কাজ করবে সেটা তারা করতে পারবে না, বা করেও না। এখন ইন্ডিয়াও করে না, চীনও করে না। এগুলো আমাদের প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম আর কম্বোডিয়া, বিশেষ করে ভিয়েতনাম আমাদের প্রতিদ্বন্দ্বী। কিছুদিন পরে ভিয়েতনামও সেই কাজ করে কিনা সন্দেহ আছে। আমাদের এখানে গার্মেন্টসটা যদি আমরা একেবারে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, এবং ধরেন কাঁচামাল, তারপর আর যন্ত্রপাতি যদি সঠিকভাবে আমরা ইউজ করতে পারি, এবং বায়ার যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের তেমন কোনো একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর চীন আমাদের কাছে যন্ত্রপাতি বিক্রি করতে পারলেই খুশি। ওরা তো কম্পোজিট ইয়েতে চলে গেছে। ওরা আমাদের এই লেবার, আমাদের যে লেবার কস্ট, এই লেবারে চীনে লেবার পাওয়া যাবে না, ওই কস্টিং এ লেবার পাওয়া যাবে না। তাদের তারা এগুলোতে ইন্টারেস্ট হারিয়ে ফেলতেছে আস্তে আস্তে। সেক্ষেত্রে ঠিক মতো সমঝোতা করতে পারলে গার্মেন্টস এর ক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা সহযোগিতা পেতে পারি। ওটা অটোমেটিক্যালি আসবে চীনের কাছ থেকে মাল নিয়ে। তো ইউরোপীয় ইউনিয়ন, ধরেন আমেরিকা, যারা গার্মেন্টস কিনে,
তারা তো চীনের কাছ থেকে মাল নিয়ে পোষাতে পারবে না। ওরা চিন্তা আমাদের মতো সস্তা দিতে পারবে না, কম দিতে পারবে না। ভিয়েতনামে দিতে পারতেছে, কিছুদিন পরে আমার মনে হয় না ভিয়েতনামও দিতে পারবে, কারণ তাদেরও লেবার কস্ট বেড়ে যাবে, তারাও উন্নত পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। জি খালেদ ভাই, আচ্ছা এটা বলা হইতে পারে হচ্ছে যে এই অর্ডার দিতে পারে, চীন অন্য ইয়ার থেকে নিয়ে, চীনা ব্যবসায়ীরা অর্ডার নিয়ে বলবে যে আমরা বাংলাদেশ থেকে শিপমেন্ট করবো, বাংলাদেশে অর্ডার দিয়ে বাংলাদেশ থেকে শিপমেন্ট করবো, এটা হইতে পারে। জি পরিষ্কার। জি খালেদ ভাই, বলা হচ্ছে যে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের দিকটিও এবার স্পষ্টভাবে সামনে এসেছে। কথা হচ্ছে কি সেই রাজনৈতিক ও কৌশলগত দিক, সাধারণ নাগরিকদের বোঝার জন্য খুব সহজ ভাষায় যদি বিষয়টা বিশ্লেষণ করতেন। রাজনৈতিক ভাবে বিএনপি একটু চীনের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে আগে থেকে চায় ওরা, কারণ চীন আমাদের স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, জিয়া রহমানের আমলে স্বীকৃতি দিয়েছে চীন, আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। চীনের সাথে একটা ঐতিহাসিক স্বাধীনতার পক্ষে ছিল না, তারা পাকিস্তানের পক্ষে ছিল, সে কারণে আওয়ামী লীগের সাথে বা মুক্তিযুদ্ধের রাজনীতি যারা বলে তাদের সাথে একটা দূরত্ব ছিল, কিন্তু সেটা অনেকটা কমে গেছিল আওয়ামী লীগ আমলে। আজকে যে ধর্ম বিএনপির সাথে হচ্ছে, বিএনপি করতেছে, সেটা আওয়ামী লীগের সাথেও ছিল। এবং অন্যান্য ছোটখাটো দলগুলোকে তারা দাওয়াত দেয়, মাঝে মাঝে নিয়ে যায়, তাদের কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক করায়, দেখায় বিভিন্ন জিনিস। আওয়ামী লীগের সাথেও তাদের সেরকম সম্পর্ক ছিল, এখন বিএনপির সাথে হচ্ছে। চীন হচ্ছে ব্যবসা, ওরা যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথে তারা সুসম্পর্ক করতে চায়, ব্যবসা করতে চায়। তবে চীনের যে ঋণের পরিমাণ, অর্থনৈতিক সহযোগিতা, সেটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তাদের একে তো সুদের হার বেশি, দ্বিতীয়ত চীন থেকে সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, চীনের ইনভেস্টমেন্ট নিয়ে, ঋণ নিয়ে কোন দেশ পৃথিবীতে খুব ভালো করছে এরকম কোন রেকর্ড নাই। পাকিস্তান একটা ঋণের জালে আবদ্ধ হয়ে আছে, ব্রাজিলের প্রেসিডেন্ট তো চীনের ঋণের বিরুদ্ধে স্লোগান দিয়ে নির্বাচনে জিতলো, শ্রীলঙ্কার অবস্থা আমরা জানি, এরকম আরো অনেক দেশ আছে। ইতালিতে একসময় চীনের বিরুদ্ধে, তাদের ঋণের বিরুদ্ধে প্রথমে ঋণ নিয়েছিল খুব খুশিতে, তারপর পরে সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তো এই যে অবস্থা, চীনের ঋণ নেওয়াটা খুব কঠিন ব্যাপার, এটা মানে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তাদের কন্ডিশন, আমাদের কন্ডিশনে যদি তারা ঋণ দেয় তাহলে সেটা নেওয়া যেতে পারে। এমনি চীনের ঋণ নেওয়া ঢালাও ভাবে, টাকার দরকার আছে, আমি টাকা নিয়ে নিলাম, টাকা নিয়ে অনুৎপাদনশীল খাতে আমি খরচ করলাম, সেটা দিলে আমরা একেবারে মহাবিপদে পড়ে যাব। হ্যাঁ, চীনের ঋণের তো আপনার ইন্টারেস্ট রেট আইএমএফ এবং বিশ্বব্যাংকের চাইতে অনেক হাই, অনেক বেশি তাদের ইন্টারেস্ট রেট। সুদ একেবারেই কম। জাপানের জাইকা তারা যে টাকা দেয় তারও সুদ কম, এগুলা নেওয়া যায় প্রকল্পের। আর ওরা তো যাচাই বাছাই না করে টাকা দেয় না চীনের মতো। চীন তো টাকা দিতে চায়, সুদ বেশি, কিন্তু বিশ্বব্যাংক, আইএমএফ, জায়গা এরা তো টাকা দিতে খুব মানে হিসাব করে টাকা দেয়। সেখান থেকে টাকা নিতে পারলে, টাকা যদি ভালো জায়গায় ইনভেস্ট করা যায়, ওগুলো আমাদের জন্য ক্ষতির কারণ না, ওগুলা লাভের, ওগুলা আমাদের সম্ভাবনা ভালো খাতে যদি খাটানো যায় আমাদের জন্য সুবিধা আছে। ঋণের সুদের হার খুব কম, এটা তাদের শর্তগুলো অনেক নমনীয়, কিন্তু চীনের সুদের হার বেশি, তাদের শর্ত খুব মানে কঠিন। তাদের চীনের সাথে ঋণের সম্পর্কটা করা খুব সতর্ক থাকতে হবে, যে শুধু ঋণ নিলেই হবে না। জি খালেদ ভাই, এই সফরের মধ্যে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা জিডিআই তে যুক্ত হয়েছে বাংলাদেশ। এই বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা জিডিআই সম্পর্কে যদি একটু পরিষ্কার ধারণা দিতেন আপনি। এটা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা করছিল 2021 সালের দিকে, কোভিড এর পরে, যে জাতিসংঘের একটা ইয়ে ছিল না, ওই কি গ্লোবাল এসডিজি সাস্টেইনেবল গ্লোবাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এসডিজি বলা হতো 2015 থেকে 2030 সাল পর্যন্ত। জি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি। সেটার সাথে সমন্বয় করে চীন এটা করছিল আর কি 2021 সালে, এটা সারাও পাওয়া গেছিল। কিন্তু এখন এটা টাইম তো বেশি হয় নাই, 2021 সালে 26 সাল, 5 বছর। এর মধ্যে কিছু জাতি সেটার সাথে আগ্রহ প্রকাশ করতে, চীন কিভাবে সাহায্য করে এবং এই ফোরামটাকে তারা সারা পৃথিবীতে মোবিলাইজ করে, সেটা দেখার বিষয়।
তো আমাদের এখানে সদস্য হয়েছে, আমাদের আগেও সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল তারা, কিন্তু গত গভর্নমেন্ট সেটা তো হয় নাই। বিআরআই তে আমাদের গত গভর্নমেন্ট মনে হয় বিআরআই তে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা করছিল ওইটাতে সদস্য হয়েছিল, কিন্তু সেটা তো শুরুতে যেভাবে তারা তেজি ভাব একটা দেখা গেছিল, বিআরআই তে একটা তেজি ভাব দেখা গিয়েছিল, সেটা তো এখন আর দেখা যাচ্ছে না সেরকম। সেটা ধরেন পাকিস্তানের বেলুচিস্তান টান এগুলো নিয়ে যা হচ্ছে, সেটা মনে কি হয় সেটা দেখার বিষয়, মন্তব্য করা কঠিন। এগুলো তো বড় বড় প্রকল্প এবং বড় বড় একটা চীনের অর্থনীতিতে খুব ভালো অবস্থানে আছে। তো এখন কি করে দেখা যায়, আর সেটা তো একা করতে পারবে না, সারা পৃথিবীর ধরেন যে সমস্ত দেশের উপর দিয়ে এই রোড ইনিশিয়েটিভ বেল্ট তারা নিচ্ছে, তারপরে এই যে আপনার এই গ্লোবাল যেটা কি এটা জিডিআই, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটাতে তারা কিভাবে ফান্ড মোবিলাইজ করে, কিভাবে কোন দেশের কি ভূমিকা রাখার সুযোগ দেয়, এগুলো দেখতে হবে। এগুলো খুব কম সময় হয়েছে, মাত্র 5 বছর বয়স। 5 বছর বয়সে তো বোঝা যাচ্ছে না। আমাদের দেশের মেম্বার হয়েছে, তো মেম্বার হলেই তো হলো না, মেম্বার হওয়ার পরে পরবর্তী কি হয়, কি সাহায্য সহযোগিতা পাওয়া যায়, বা কোন ধরনের তারা কি কাজ করে সেটা দেখতে হবে। এখন দেখছি আজকে তারা সেটাতে সদস্য হয়েছে, দেখা যাক কি হয়। জি, জনাব মোহাম্মদ খালেদ, আপনার সাথে আলোচনা করলাম অনেকক্ষণ। আপনি সব বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার করে বলেছেন। এইটাতে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সবাই উপকৃত হবে আপনার বক্তব্যে। আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই জন্য আপনাকে দর্শকদের পক্ষ থেকে এবং চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম। জি, সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা অনুষ্ঠানটি দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।